আপনি বলছেন যে এখন দেখা যাচ্ছে আওয়ামী লীগের অনেক লোকের জামিন হচ্ছে, জামিন দেওয়ার ব্যাপারে আপনারা জনমত মনে রাখবেন, যেমন জনমতের কথা আপনি এভাবে বলতেছিলেন, আপনি কি মনে করেন আসলে আদালতকে পাবলিক ওপিনিয়ন দেখে রায় দিতে হবে, কাগজ দেখে না? এটাই আপনি মিন করছেন? না দেখুন, আমরা যে বিষয়টি এখানে লক্ষ্য করছি সেটা হচ্ছে যে এই যে ফ্যাসিবাদী শাসনে যারা প্রত্যক্ষভাবে যুক্ত ছিলেন, যারা হত্যাকাণ্ডে যুক্ত ছিলেন, যারা ভয়ঙ্কর রকম লুটপাট যুক্ত ছিলেন, তাদের অনেকেই তো দেশ ছেড়ে চলে যেতে পেরেছে, অনেকে এখনো আছে, কেউ কেউ গ্রেফতার হয়েছেন। কিন্তু তাদের এই জায়গাগুলো নিয়ে জনগণের মধ্যে ন্যায় বিচার প্রতিষ্ঠার প্রশ্নটি খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন হিসেবে আছে জনগণের, এবং এটা খুব জরুরি। এই দিক থেকে আবারও বলবো যে একটা গণ অভ্যুত্থানের প্রক্রিয়ার মধ্য দিয়ে যখন একটা দেশের জনগোষ্ঠী তখন তার যে একটা ট্রমা মতো একটা অভিজ্ঞতা হয়, এটার নিদানের, এই বিষয়ে যদি আপনি ন্যায় বিচারই হচ্ছে সবচেয়ে বড় উপশম। সুতরাং ন্যায় বিচারের প্রশ্নটি যাতে কোনো রকম ভাবে ঘাটতির মধ্যে না পড়ে, ন্যায় বিচারের জায়গাটা ঘাটতির মধ্যে পড়লে কিংবা সন্দেহ তৈরি হলে মানুষের মধ্যে একটা প্রচন্ড রকম বিক্ষোভ তৈরি হবে, এবং তার যে এই অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতায় তার একটা ভয়ানক রকম হতাশা এবং ব্যর্থতার জায়গা অনুভব হবে। সেটা মানুষ প্রত্যাশা করে না, ওই জায়গাটা অ্যাড্রেস করতে চেয়েছি আমরা আর কি। না কিন্তু সাকিব ভাই, আপনারা যখন কোনো একটা কম্পিটেন্ট কোর্টের একটা বিচার, এটা তো আর হাসিনার কোর্ট না, এটা একটা কম্পিটেন্ট কোর্ট আমাদের ধরে নিতে হবে, কারণ বিচারালয় না থাকলে কিন্তু আমাদের কিছু থাকে না। সেইটার বিচারকে যখন জনমত দিয়ে আপনি চ্যালেঞ্জ করেন সাকিব ভাই, তখন কি আসলে ধরেন আপনার দীর্ঘদিনের রাজনৈতিক সহকর্মী ফিরোজ আহমেদ উনি কিন্তু বারবার এই অনেক বিষয়ে, এই যে ঘৃণা ছড়ানোর যে বিষয়গুলো, সেগুলি কিন্তু তিনি পছন্দ করতেছেন না। আপনার অবস্থানটা কি তার থেকে একটু আলাদা? আপনি মনে করেন যে না, আসলে বিচারালয় থেকে এটা হইলো, আমরা যেটা মনে করি সেইটাই এই মুহূর্তে হওয়া উচিত, বা জনতা যেটা মনে করে? না, একেবারেই তা নয়। আমরা মনে করি যে সেই বিচারালয়ের উপর আমাদের আস্থা রাখতে হবে, কিন্তু আমাদের এই বিষয়েও খেয়াল রাখতে হবে যে বিচারালয়ের পুরোপুরি সংস্কার কিন্তু এখনো সম্পন্ন হয়নি, এবং বিচারালয় থেকে শুরু করে বিভিন্ন প্রতিষ্ঠানগুলোর যে দলীয়করণ হয়েছে, সেই দলীয়করণের ব্যাপারটা তো একটা বাস্তব ব্যাপার, এবং সেই দলীয়করণের জায়গাগুলোর প্রভাব আমরা দেখতে পাচ্ছি। আমার মনে হয় যে আমরা ওই ডিটেলটাতে আমরা না যাই, সোজা কথা হলো যে আপনি মনে করতেছেন যে যেসব বিষয়গুলিতে ঐক্যমত্য আছে, সেসব ঐক্যমত্য সম্পন্ন বিষয়গুলি খুব সহজে করে নেওয়া সম্ভব এই সময়ের মধ্যে, এবং যেগুলির ক্ষেত্রে আসলে জনগণের কাছে যেতে হবে, সেগুলি প্রত্যেকটা দল তাদের ইশতেহার নিয়ে, তাদের নির্বাচনী ম্যানিফেস্টো নিয়ে তারা জনগণের কাছে যাবে, অর্থাৎ ডিসেম্বর থেকে জুনের মধ্যে থেকে ইলেকশন হওয়াটা এটা সম্ভব বলে আপনি মনে করছেন? এবং আমি সম্ভব বলে মনে করি। আপনি সম্ভব বলে? আমরা মনে করি সম্ভব। কিন্তু আমি আকাঙ্ক্ষার জায়গাটা থেকে জানতে চাইছিলাম, কারণ হচ্ছে যে এখন সোশ্যাল ক্যাম্পেইনে আমাদের এখানে আমরা যখন কথা বলতেছি, তখনও আসলে প্রচুর লোক মনে করতেছেন যে আমরা পলিটিক্যাল পার্টির থেকে ইউনূসগণ সরকার, ডক্টর মোহাম্মদ ইউনূস পরিচালিত বা এই সরকারটাকেই তারা দেখতে চান। সেই ক্ষেত্রে আপনি কি মনে করেন, বা আপনার কাঙ্ক্ষাটা আমরা একটু জানতে চাইছিলাম যে আপনিও কি মনে করেন যে তার সময়টা একটু? আমার আকাঙ্ক্ষার চাইতে আমি পদ্ধতিগত দিকটা বলি। দেখুন, এই সরকারটি গঠিত হয়েছে, যদিও এটা সুপ্রিম কোর্টের কাছ থেকে একটা আইনগত যাকে বলে যে বৈধতা নেওয়া হয়েছে, কিন্তু সরকারের সবচেয়ে বড় শক্তি হচ্ছে একটা বড় গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যে অভ্যুত্থানের অংশগ্রহণকারী মোটা দাগের সকল পক্ষ এই সরকারকে সমর্থন দিয়েছে, এবং এই যে পদ্ধতিগত জায়গাটা, ফলে এই সরকারের টেনিয়র কি হবে সেটা কিন্তু এই পদ্ধতির উপরে নির্ভর করবে। অর্থাৎ যারা তাকে সমর্থন দিয়েছে সেই পক্ষগুলোর ঐক্যমতের ভিত্তিতে কিন্তু টেনিয়রটাও নির্ধারিত হয়। ফলে টেনিয়রের ব্যাপারে বিভিন্ন ধরনের বিভিন্ন রকম আকাঙ্ক্ষা থাকতে পারে। আমাদের আকাঙ্ক্ষা থাকতে পারে আরো কম থাকুক, কিংবা আরো অনেক বেশি। কিন্তু আপনার আকাঙ্ক্ষাটা আপনি প্রকাশ করতে চাচ্ছেন নাকি? এটা একটা পলিটিক্যাল স্ট্যান্ডের কারণে যে আপনি ধরেন আপনি চাইলেন যে ডক্টর ইউনূস যথাসময়ে ইলেকশন দেখ, বা আপনি চাইলেন যে ডক্টর ইউনূস আরো? আমরা তো ধরেন বিভিন্ন মানুষের আকাঙ্ক্ষার জায়গা থেকে অনেকে কথা বলছেন, কিন্তু আমরা তো অন্তর্বর্তী সরকার নিজে কি বলছে সেটার উপরে আসলে আগে কথা বলবো। অন্তর্বর্তী সরকার ইতিমধ্যে একটা মোটা দাগের, আমরা যে রোড ম্যাপ আরো সুনির্দিষ্ট চাচ্ছি, কিন্তু তাদের একটা রোড ম্যাপ কিন্তু আছে। এখন সেই রোড ম্যাপ বদল না হওয়া পর্যন্ত তো অন্য কোনো কথা বলা যাচ্ছে না। 2 হচ্ছে যে দেখুন,
আমাদের আগ্রহের জায়গাটা হচ্ছে যে একটা পলিটিক্যাল, একজন ব্যক্তি অনেক ভালো মানুষ হতে পারেন, অনেক ভালো দক্ষ হতে পারেন, কিন্তু ব্যক্তির দক্ষতা তার মানে ভালো মানে মানুষ হওয়া কিংবা তিনি ভালো দেশ চালাচ্ছেন এটাই কিন্তু একটা স্থায়ী ব্যবস্থা নয়। একটা স্থায়ী ব্যবস্থার জন্য আমাদের দরকার হচ্ছে একটা প্রসেস বিল্ড আপ করা, সিস্টেম বিল্ড আপ করা। সেই প্রসেস সিস্টেম বিল্ড আপ করাটা, অর্থাৎ গণতান্ত্রিক প্রক্রিয়া বিল্ড আপ করাটাই হচ্ছে জরুরি প্রশ্ন, এবং সেইটা বিল্ড আপ করার পদ্ধতিগত জায়গা, সংস্কারের জায়গা, কাঠামোগত জায়গাগুলো নিয়ে আমরা কথা বলছি, এবং সেটা কিভাবে রাষ্ট্রের কাঠামোতে রূপান্তরিত হবে সেই জায়গাটা হচ্ছে জরুরি জায়গা। আচ্ছা, আমি এটাকে একটু অন্যভাবে বলি। আপনি অন্তর্বর্তী সরকারের কাঙ্ক্ষার কথা বলতেছেন, যেমন অন্তর্বর্তী সরকারের চাওয়াকে। আমরা কিন্তু শুনছি অন্তর্বর্তী সরকার মানে ডক্টর মোহাম্মদ ইউনূস সহ তার উপদেষ্টা পরিষদে এমন বেশিরভাগ সদস্যই আছেন যারা আর বেশি দিন ক্ষমতায় থাকতে চান না। আসলে তারা চান তাদের স্ব কর্মক্ষেত্রে ফিরে যেতে বা স্ব অবসরের জায়গায় ফিরে যেতে। তো তাদের চাওয়া তো আসলে লম্বা সময় থাকা না। আমি গণতান্ত্রিক মানে গণতন্ত্রের অনেক বড় একজন চ্যাম্পিয়ন, গণসংহতি আন্দোলনের সমন্বয়ক জোনায়েদ সাকির কাছে জানতে চাই যে আপনার চাওয়াটা আসলে কি? মানে আমাদের চাওয়া হচ্ছে, আমি বারবার বলেছি আপনি, আমরা গণতান্ত্রিক প্রক্রিয়া নির্মাণ করতে চাই। সেই প্রক্রিয়া নির্মাণের জন্য যতটুকু যৌক্তিক সময়, প্রয়োজনীয় সময় লাগবে সেই সময়টুকু আমরা অন্তর্বর্তী সরকারকে দিতে শুরু থেকে চেয়েছি, এবং এখনো পর্যন্ত সেই বিষয়ে কথা বলে যাচ্ছি। সাকিব ভাই, আপনার থেকে কোনো প্রশ্নের উত্তর পাওয়া আর হচ্ছে কি বলবো, একটা বাটির ব্যাংকের ঝাঁকাঝাঁকি করে কথা বলানোর চেষ্টা করা প্রায় সমান। কারণ হচ্ছে যে আপনি এত এবার মানে কি বলবো, আমাদের হচ্ছে আচ্ছা পরবর্তী প্রশ্নে যাই। আপনি তো আসলে রাজনীতিকে বিশ্লেষণও করেন, তো সেই ক্ষেত্রে 5 আগস্টের পরে যে একটা জরুরি অবস্থা জারি হয় নাই, সেনাবাহিনী যে আসলে একটা কি ক্ষমতার মধ্যে এটা বসে নাই, এটার একটা সিগনিফিকেন্স ছিল, যেটা আপনার সঙ্গে আমার সঙ্গে অনেকবার আলোচনা হয়েছে। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার গঠন থেকে দেশ পরিচালনায় সেনাপ্রধান, সেনাবাহিনী প্রত্যক্ষভাবে জড়িত। এমনকি আমরা জনাব হাসান আব্দুল্লাহর কথা কিন্তু আইএসপিআর এর বক্তব্য দিয়ে অস্বীকার করা হয় নাই, বলা হয়েছে যে একটা অন্য পরিস্থিতিতে এই কথাটা বলা হয়েছে। কিন্তু এই যে প্রকাশ্যে অপ্রকাশ্যে মিটিং করা, নির্বাচন নিয়ে মন্তব্য করা, কে থাকবে না থাকবে এটা বলা, এইটা এই ক্যান্টনমেন্টের এই সক্রিয়তা আপনি কিভাবে দেখেন সাকিব ভাই? আমাদের অনেকগুলি প্রশ্ন আছে, আপনি যদি একটু ছোট করে বলেন। আমি একটু নূরকেও জানতে চাইবো যে আসলে ক্যান্টনমেন্টের এই সক্রিয়তা বাংলাদেশের রাজনীতির জন্য বা আপনি কিভাবে দেখেন সাকিব ভাই? আচ্ছা, আপনার আগের বিষয়ে যেটা আপনি বললেন মাথার উপর দিয়ে গেছে, সে বিষয়ে কিছু কথা বলতে চাই, তবে এই প্রশ্নটাকে আমি দ্রুত উত্তর দিই। দেখুন, আমরা তো গণতান্ত্রিক রাজনীতি চাই, এবং সেইখানে সেনাবাহিনীর রাজনীতিতে হস্তক্ষেপের কোনো সুযোগ নেই। সেনাবাহিনী দেশ রক্ষার কাজ করবে, তার পেশাদার সেনাবাহিনী হিসেবে গড়ে উঠবে, তার মর্যাদা, সেই প্রতিষ্ঠানকে গড়ে তোলা আমাদের কর্তব্য। এখন এই যে 5ই আগস্টের আগে সেনাবাহিনীর যে ভূমিকাটা, সেটা একটা পর্যায়ে এসে অনেকটা খুবই গুরুত্বপূর্ণ জায়গায় চলে এসেছিল। সেনাবাহিনী জনগণের উপর গুলি চালাবে, নাকি সেনাবাহিনী আসলে এই জনগণকে মানে জনগণের সাথে একটা মুখোমুখি হবে না। সেই জায়গাটাতে সেনাবাহিনী সিদ্ধান্ত নিয়েছে যে তারা জনগণের মুখোমুখি হবে না এবং তারা জনগণের উপর গুলি চালাবে না। সেটা আমরা সেনাপ্রধানের মিটিং এর মধ্য দিয়ে, সেনাবাহিনীর সাথে মিটিং এর পরে তার বক্তব্য শুনেছি। এবং একদিক থেকে বলা চলে যে এই অভ্যুত্থানের জনগণের যে উত্থানটা ঘটেছে তার সাথে সেনাবাহিনীও একভাবে কি বলতে পারেন যে তার সাথে যুক্ত হয়ে পড়েছে, অথবা তার সমর্থনে এসে দাঁড়িয়েছে। এবং এইখানে আমরা যখন অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে, সেই ক্ষেত্রেও তাদের একটা মানে এই অন্তর্বর্তী সরকারের কে সমর্থন করা, তাকে সফল করে তোলার জন্যই তারা তাদের ঘোষণাটা দিয়েছে। তো এই ক্ষেত্রে যেটা হয় যে সেনাপ্রধানের সাথে যদি কেউ গিয়ে কোনো আলোচনা করতে চায়, আলোচনা করে, তাহলে তো সেটা মানে এখন তাদের দায়িত্বের ব্যাপার। তো সেই দিক থেকে তিনিও একটা প্রতিষ্ঠান চালান। এক হচ্ছে তিনি বলতে পারেন যে আমি কারোর সাথে আলোচনা করব না, আরেকটা হচ্ছে যে তার সাথে কেউ আলোচনা করতে গেলে তিনি তার মতামত দিতে পারেন। তো তার মতামতের জায়গাটি যেটা আমরা মানে মোটামুটি পাবলিকলি শুনেছি যে তিনি একটা এই সরকারের যে কর্মকাণ্ড সেটাকে তারা তাদের প্রতিষ্ঠানের জায়গা থেকে সর্বাত্মক সহযোগিতা এবং সফল করার জন্য কাজ করছেন, এবং তারা রাজনৈতিক উত্তরণটা নির্বাচনের মধ্য দিয়ে যে পলিটিক্যাল গভর্নমেন্ট আসবে সেই প্রক্রিয়াটাকে চান। সেটা সেনাপ্রধানের বক্তব্যের জিস্ট হিসেবে আমি যদি বলি, তো সেটা বলার ক্ষেত্রে এটা ঠিক যে আপনি আইনি দিক থেকে দেখলে সাধারণ মানে বাস্তবতায় গণতান্ত্রিক প্রক্রিয়ায় এই ধরনের সেনাপ্রধানের বক্তব্যটাই আসলে মানে আসার কথা না।
কিন্তু যে বাস্তবতার মধ্যে এসছে তিনি হয়তো কোথাও বলেছেন এবং সেই বিষয়ে প্রতিক্রিয়াও হয়েছে সমাজে। আমার মনে হয় যে এই বিষয়ে সরকার এবং সেনাবাহিনী আলোচনা করে তাদের নিজস্ব যে জুরিসডিকশন, তাদের নিজ নিজ কাজের এলাকা এবং এখতিয়ার সেটা ঠিক করে নেবেন এবং সেটাই হয়তো মঙ্গল হবে। আমি একটু ফিরি আপনার ইয়েতে, আপনার মাথার উপর দিয়ে যেটা গিয়েছে। জি জি, আপনি আমি দেখুন, আমার মনে হয় তো আমি আমাদের দিক থেকে আমরা আমাদের প্রস্তাবটা খুব স্পষ্ট করে বলছি এবং আমাদের মনে হয় যে 5ই আগস্টের আগেও আমরা যেমন কনসিস্টেন্ট বক্তব্য দিতাম, 5ই আগস্টের পর থেকেও আমরা কনসিস্টেন্ট বক্তব্য দিয়েছি। আমরা বলেছি যে আমাদের ন্যূনতম জাতীয় ঐক্য রক্ষা করতে হবে। ফ্যাসিবাদী সরকারের পতনের পরে ফ্যাসিবাদকে বিলোপ করে একটা গণতান্ত্রিক ব্যবস্থা নির্মাণ করতে হলে আমাদের ন্যূনতম জাতীয় ঐক্যমত্য রক্ষা করতে হবে, মানে যারা ফ্যাসিবাদ বিরোধী শক্তি তাদের মধ্যে। জি, এবং গণতন্ত্রের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা থাকে, কিন্তু সেটা যাতে এই ঐক্যমত্যকে ছাপিয়ে না যায়, এটা হচ্ছে প্রথম জায়গা। দ্বিতীয় জায়গা হচ্ছে আমরা বলেছি যে সংস্কার করতে হবে, নির্বাচনের জন্য সংস্কার দরকার এবং সংস্কার সম্পন্ন করা, চূড়ান্ত করার জন্য নির্বাচন দরকার, কারণ আলটিমেটলি একটা পার্লামেন্টে রাটিফাই করতে হবে সবকিছু। জি সাকিব ভাই, এগুলি একটু পর্যন্ত সবকিছু একটু পর্যন্ত এখন যখন বোঝেন, তারপর আমরা বলেছি যে এই যে আমাদের ন্যূনতম যে ঐক্যমত্য হবে সেগুলো জাতীয় সনদ হবে, তার একটা অংশ নির্বাহী আদেশেই সম্পন্ন করা সম্ভব, আর সংবিধান পরিবর্তনের প্রশ্নটি ঐক্যমত্য অঙ্গীকার এবং অর্ডিন্যান্স করে সংসদে সেটাকে যাতে পরিবর্তন করা হয় সেই জায়গায় নিয়ে যাওয়া দরকার। সেই জন্য সংসদ নির্বাচনটা যে সংবিধান সংস্কার পরিষদের, আমি কিন্তু সংস্কার পরিষদের নির্বাচন আমরা চাচ্ছি, সেটাও বলেছি। এবং আমরা বলেছি যে এটা ডিসেম্বর থেকে জুন পর্যন্ত বর্তমান অন্তর্বর্তী সরকার, খোদ প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি যে সময়সীমা ঠিক করেছেন তার মধ্যে এটা সম্ভব। তার মানে আমরা মনে করি যে এই সংস্কার শেষ করে ডিসেম্বর থেকে জুনের মধ্যেই নির্বাচন করা সম্ভব এবং আমাদের সম্ভব। আপনি কোনটা চান সেইটা জানতে চাইছিলাম, কারণ হচ্ছে যে ডক্টর ইউনূস ক্ষমতায় থাকতে চায় না, আসতেই চায় না। আমরা যখন সম্ভব বলি তার মানে এটা আমরা চাই, এবং আমরা কেন চাই বলি স্পষ্ট বলেছি যে গণতান্ত্রিক ব্যবস্থা গড়ে তোলাটা, অর্থাৎ সিস্টেম বিল্ড আপ করা, যেখানে ক্ষমতা হস্তান্তরের শান্তিপূর্ণ পথ থাকবে, জনগণকে জয় করে জনগণের ক্ষমতা এইটা নির্মাণ করতে হবে। সেটা নির্মাণ করাটা জরুরি। একজন ব্যক্তি যত ভালোই হন না কেন, যত দক্ষ প্রশাসক, যত বেশি হন না কেন, শেষ পর্যন্ত যদি জনগণের এই গণতান্ত্রিক ব্যবস্থা আমরা তৈরি করতে না পারি, সেটা টেকসই হবে না। ফলে গণতান্ত্রিক ব্যবস্থা তৈরি করাটা আমাদের কাজ। এবং প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি যে মাপের ব্যক্তি, সারা দুনিয়াতে তার যে অবস্থান, বাংলাদেশে তার যে অবস্থান, এবং তার যে এই সময়কালে তিনি যে আমাদের সামনে তার যে সহমর্মিতা, তার যে সবকিছু মিলে তিনি যা এখন পর্যন্ত দেখিয়েছেন, আমার মনে হয় যে এটা তিনি তার কথাতেই এখন পর্যন্ত যেহেতু অটল আছেন, সেটার উপরে আমরা আস্থা রাখি। 1-2 হচ্ছে যে বাংলাদেশে তিনি একটা গণতান্ত্রিক উত্তরণ সাফল্যের সাথে তৈরি করতে পারলেন, মানে সম্পন্ন করতে পারলেন। এই দৃষ্টান্তটা স্থাপিত হওয়া খুব জরুরি। এখন যদি ডক্টর ইউনূসের মনে হয় বা আমাদের মনে হয় যে গণতন্ত্রের পথে উন্নয়নে সফলতা পেতে হলে তিনি আরো 3 বছর যদি এখানে থাকেন, তাহলে গণতান্ত্রিক প্রক্রিয়ায়, গণতান্ত্রিক দলগুলিও গণতান্ত্রিক প্রক্রিয়ায় আসতে, এই বিষয় এক্স্যাক্টলি আমি শেষ করে আপনার প্রশ্ন বুঝে ফেলেছি। আমি এই বিষয়টা স্পষ্ট করেছি যে এইটা কিভাবে নির্ধারিত হবে, তার একটা পদ্ধতিগত জায়গা লাগবে। নির্ধারিত হবে, টেনিয়ার নির্ধারিত করার জন্য সকল রাজনৈতিক এবং শ্রেণী পেশা, স্টেক হোল্ডার যারা অভ্যুত্থানের অংশ, তাদের প্রত্যেকেরই সম্মতি লাগবে। কেননা সম্মতির ভিত্তিতে মানে প্রত্যেকের সম্মতি লাগবে, মানে এনসিপি তো সম্মতি দিয়েই দিছে, এখন সাকিব ভাইয়ের আর বিএনপি সম্মতি লাগবে, তাইলেই হবে। আর কে, আর বাকিদের তো আর গণনার মধ্যেই নাই। ও নূর আছে, নূরের গণনাও আছে। ওকে সাকিব ভাই, আপনি একটু সংক্ষেপে বা 1.5 মিনিটে বলবেন কিনা চীন সফর, ভারত সম্পর্কে মতামত, বিশেষ করে যদি আপনার পরিষ্কার না হয়ে থাকে আমি আগের প্রশ্নে এক লাইন একটু বলি। না, ওইটা পরিষ্কার হয়েছে ভাই। আচ্ছা, ওইটা পরিষ্কার হয়েছে, আমি বুঝছি। আমার ধারণা দর্শকরাও বুঝেছেন, কারণ দর্শকদের মতামত আমি দেখতে পাচ্ছি যে এটি নিয়ে আর এই মুহূর্তে মন্তব্য করছেন। আপনি যদি ভারত সফর, আমি ভারতের বিষয়ে যখন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস আমাদের প্রধান উপদেষ্টা হিসেবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে বৈঠক করতে গিয়েছেন, সে বিষয়ে আমরা তখন আমাদের বক্তব্য দিয়েছিলাম যে এই যে বৈঠক ওপেন হচ্ছে, এটাকে আমরা ইতিবাচক ভাবে দেখি। কারণ ভারত আমাদের নিকটতম প্রতিবেশী, এবং এই প্রতিবেশীর মধ্যে জনগণের মধ্যে একটা সম্পর্ক থাকতে হবে। রাষ্ট্রের প্রতিনিধিদের মধ্যে দিয়ে সেটা একভাবে হয়, আর এটার অন্য মাধ্যমও আছে। কিন্তু এটা ভারতের মনে রাখা দরকার যে 5ই আগস্টের পরে বাংলাদেশের জনগণ রায় দিয়ে দিয়েছে যে ওই পদানত বাংলাদেশ আর পাওয়া যাবে না। বাংলাদেশ
তার আত্মমর্যাদা নিয়ে, তার নিজের স্বার্থ নিয়ে অন্য রাষ্ট্রের সাথে সম্পর্কিত হতে চায়, সুসম্পর্ক তৈরি করতে চায়। এইটা আমাদের পররাষ্ট্রনীতি। বাংলাদেশের সেই পররাষ্ট্রনীতিতে যতটা দৃঢ় থাকা দরকার ততটাই দৃঢ় থাকতে হবে, কারণ এটাই জনগণ চায়। ডক্টর ইউনূস আছে কিনা এই দৃঢ়তা ডক্টর ইউনূস দেখাতে পারছেন কিনা? ডক্টর ইউনূস এখনো পর্যন্ত সেই দৃঢ়তা দেখিয়ে যাচ্ছেন এবং সেটা আমাদের মনে হয় যে এটা অব্যাহত রাখা দরকার। আপনি একটু মন্তব্য করবেন, কিন্তু আমার একটা মানে পর্যবেক্ষণ আছে। পর্যবেক্ষণটা হচ্ছে এরকম, আন্দোলনের সময় জোনায়েদ সাকি যত গুরুত্বপূর্ণ থাকেন, নির্বাচনের সময় ততটা গুরুত্বপূর্ণ থাকেন না। এটা আপনি খেয়াল করেছেন কিনা? এই মেরুকরণের প্রসঙ্গে যদি আপনি একটু বলেন। আচ্ছা দেখুন, আমরা এখন পর্যন্ত যে বাস্তবতায় আছি, সংস্কার সে বিষয়ে ঐক্যমত্য, তারপর সেই সংস্কারগুলো কিভাবে বাস্তবায়ন হবে, আগামী নির্বাচনটার মানে ক্যারেক্টার কি হবে, অর্থাৎ আগামী সংসদ নির্বাচনকে আমরা কিভাবে আখ্যায়িত করব, এই প্রশ্নগুলো নিয়ে এখন আলোচনা চলছে। নির্বাচনী ঐক্য প্রশ্নে এখনো পর্যন্ত কংক্রিট কোনো আলোচনা হয়নি। এটা ঠিক যে বিএনপি সহ আমরা 39-42টি দল আমরা যুগপৎ আন্দোলন করেছি, যুগপথের বাইরেও যার যার অবস্থান থেকে মোট 63টি দল আন্দোলন করেছে। এখন এখানে ইলেকশন যখন আসবে তখন এই পোলারাইজেশনটা হয়তো আরো স্পষ্ট হবে, কিন্তু এই মুহূর্তের এমফাসিস হচ্ছে যে সংস্কার এবং নির্বাচন এবং এই দুইয়ের মিলে যে টোটাল রোড ম্যাপটা এটা কিভাবে আসছে সে বিষয়ে একটা ন্যূনতম ঐক্যমত্য তৈরি করা, এবং সরকার আশা করি এই বিষয়ে দ্রুত বৈঠক করে একটা জায়গা তৈরি করবে। আমাদের আর গুরুত্বপূর্ণ জায়গা দেখুন, আমরা বাংলাদেশে গণমানুষের রাজনৈতিক প্রতিনিধিত্ব করতে চাই। বাংলাদেশের বেশিরভাগ রাজনৈতিক দল যারা এখানে ফাংশন করেছে, এটা আমাদের দলের জায়গা থেকে আমরা বলেছি যে তারা স্বার্থগত দিক থেকে তাদের হয়তো দল অনেক বড়, গণমানুষও সেখানে আছে, কিন্তু গণমানুষের স্বার্থের তারা কতটা প্রতিনিধিত্ব করেন, যারা ক্ষমতায় গিয়েছেন তাদের ব্যাপারে তো আমরা আমাদের বিভিন্ন সময় অবস্থান বলেছি। এবং যেহেতু আমরা মনে করি স্বার্থগত জায়গা থেকে গণমানুষের স্বার্থ রক্ষার দল এইখানে যথার্থভাবে ক্রিয়াশীল নয়, আমরা সেই দলটা গড়ে তুলতে চেয়েছি, জনগণের একটা নিজস্ব রাজনৈতিক শক্তি গড়ে তুলতে চেয়েছি, বাংলাদেশপন্থী এবং একটা যে যাকে বলে যে জনগণের একটা অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক স্বার্থকে রাষ্ট্রের নীতিতে প্রতিফলিত করার জন্য আমরা রাজনৈতিক দল করি। এখন এখান থেকে মানে এই অবস্থানটি এই ধরনের দলকে জনগণের ভেতরে শক্ত শেকড় গাড়তে সময় লাগে। বিশেষভাবে আমাদের দলের জন্ম এবং বিকাশের প্রক্রিয়াটি একটা পুরোটা সময়টাই ফ্যাসিবাদের সময়কাল ছিল।